ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা নিয়ে। আজকে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 11 হবে। আমরা ক্লাস নাম্বার 1 থেকে 10 পর্যন্ত 10 ক্লাসে স্থিতিবিদ্যার সৃজনশীল পার্টটুকু শেষ করেছিলাম। আজকে ক্লাস নাম্বার 11 আমরা স্থিতিবিদ্যার এমসিকিউ পার্ট শুরু করব। তো সবাই খাতা কলম বের করো। আমি এখন হোয়াইট বোর্ডে যা লিখবো সবগুলো লেখা খাতায় তোলো। লেখো লব্ধির মান আর স্কোয়ার সমান হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা। আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos আলফা। এক নম্বর দিয়ে লেখো লব্ধির মান সর্বোচ্চ হবে যদি আলফা 0 ডিগ্রি হয় বা প্রশ্নে বলে একই দিক। লব্ধির মান সর্বোচ্চ হবে যদি আলফা 0 ডিগ্রি হয় বা প্রশ্ন বলে একই দিক। তখন লব্ধির সর্বোচ্চ মানটা হবে তাদের যোগফলের সমান। লব্ধির মান সর্বনিম্ন হবে যদি আলফা 180 ডিগ্রি হয় বা প্রশ্নে বলে বিপরীত দিক। তখন লব্ধির সর্বনিম্ন মানটা হবে তাদের বিয়োগফলের সমান। অর্থাৎ লব্ধির মান বল দুটির যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। লব্ধির মান বল দুটির যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। তুমি খেয়াল করে দেখো যে লব্ধির সর্বোচ্চ মান যোগফলের সমান, তার মানে তার থেকে কি বড় হতে পারবে না। লব্ধির সর্বনিম্ন মান ভেক্টর দুটির বিয়োগফলের সমান, তার মানে কি তার থেকে ছোট হতে পারবে না। লব্ধির মান বল দুটির যোগফল থেকে বড় এবং বিয়োগফল থেকে ছোট হতে পারবে না। 4 নাম্বার, লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক। লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক 2r স্কয়ার ইকুয়াল আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। লব্ধির সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক 2r স্কয়ার সমান আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। 5 নম্বর দিয়ে লেখো দুটি
সমমানের বল, দুটি সমমানের বল এবং লব্ধির মান যে কোনো একটি বলের সমান হলে, দুটি সমমানের বল এবং লব্ধির মান যে কোনো একটি বলের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। দুটি সমমানের বল এবং লব্ধির মান যে কোনো একটি বলের সমান হলে বল দুটির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। অর্থাৎ পি কিউ আর এই তিনটা যদি সমান হয় তাহলে আলফা 120 ডিগ্রি হবে। পি কিউ আর এই তিনটা যদি সমান হয় তাহলে আলফা 120 ডিগ্রি হবে। 6 নাম্বার যদি দেখি, একটি বলের মান অপরটির দ্বিগুণ হলে, একটি বলের মান অপরটির দ্বিগুণ হলে এবং লব্ধির সাথে সমকোণে থাকলে, আলফা 120 ডিগ্রি হবে। তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে এরকম অসংখ্য অঙ্ক করছো, নদীর অঙ্কগুলা, স্রোত ও নৌকার অঙ্কগুলা। তুমি সহজ একটা জিনিস মনে রাখবা, যদি প্রশ্ন দ্বিগুণ লেখা পাও, দ্বিগুণ এবং কোণের মান চাইছে 120 ডিগ্রি দাগাবা। প্রশ্ন তুমি দ্বিগুণ লেখা পাইছো, দ্বিগুণ এবং কোণের মান চাইছে কত ডিগ্রি দাগাবা, 120 ডিগ্রি দাগাবা। এই লাইনটা ঢাকা ভার্সিটিতে প্রায় সময় আসে, এমসিকিউতে আসে। একটি বলের মান অপরটির দ্বিগুণ হলে এবং একটি বল যদি লব্ধির সাথে সমকোণে থাকে তাহলে আলফা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। বাকি কথাগুলো আমি অঙ্ক করানোর সময় বুঝাই দিব। 2 নম্বর দিয়ে লেখো লব্ধির দিক। লব্ধির দিক পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। বাচ্চারা আলফা এবং থিটা সম্বন্ধে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আলফা হলো দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেটা হলো আলফা। আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। বললাম দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা, আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা থিটা। এই চিত্রের মধ্যে দেখো যে এখানে লব্ধিটা পি এর সাথে কোণ উৎপন্ন করছে। লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে সেটা হয় পি এর সাপেক্ষে। লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে সেটাকে বলি আমরা পি এর সাপেক্ষে। আর যখন পি এর সাপেক্ষে তখন লব্ধির দিকের সূত্রটা হবে, যখন লব্ধিটা পি এর সাথে উৎপন্ন করে সেটাকে বলি আমরা পি এর সাপেক্ষে। আর যখন পি এর সাপেক্ষে তখন পি হবে নিচে,
কিউ এর সাথে হবে সাইন, কিউ এর সাথে হবে কস। আবার একটু খেয়াল করে দেখো, টি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, টি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। দুটো ভেক্টর যে মধ্যবর্তী কোণ ওইটা হলো আলফা। লব্ধি যে কোণ উৎপন্ন করে ওইটা হলো থিটা। দুটো ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা, আর লব্ধি যে কোণ উৎপন্ন করে সেটা হলো থিটা। তুমি এখানে খেয়াল করে দেখো লব্ধিটা কার সাথে কোণ উৎপন্ন করছে? কিউ এর সাথে। লব্ধিটা যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে সেটাকে বলি আমরা কিউ এর সাপেক্ষে। কিউ এর সাপেক্ষে। আর যখন কিউ এর সাপেক্ষে তখন লব্ধির দিকের সূত্র হবে কিউ নিচে। যখন কিউ এর সাপেক্ষে তখন হবে কিউ নিচে, পি এর সাথে হবে সাইন, পি এর সাথে হবে কস। তার মানে দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা হলো আলফা। আর লব্ধি যে কোণ উৎপন্ন করবে সেটা থিটা। লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে তাহলে সেটা পি এর সাপেক্ষে পি হবে নিচে। আর লব্ধি যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে সেটা হবে কিউ এর সাপেক্ষে, তখন কিউ হবে নিচে। তিন নম্বরটা দেখো, লব্ধির দিক অপরিবর্তিত, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে বলদ্বয়ের অনুপাত সমান হবে। লব্ধির দিক অপরিবর্তিত থাকলে, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে বলদ্বয়ের অনুপাত কি হবে? সমান। লব্ধির দিক অপরিবর্তিত থাকলে বলদ্বয়ের অনুপাত কি হবে? সমান। তিন নাম্বার সূত্র লেখো, সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে লব্ধি √, বাহুর সংখ্যা, সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে লব্ধি √, বাহুর সংখ্যা ইন্টু সমান্তর ধারার অন্তর। সমান্তর ধারার ক্ষেত্রে লব্ধি √, বাহুর সংখ্যা ইন্টু সমান্তর ধারার অন্তর। 4 নম্বর সূত্র লেখো, তিনটি বাহু দ্বারা ত্রিভুজকে, তিনটি বাহু দ্বারা ত্রিভুজকে দিকে, মানে ও একই ক্রমে, তিনটি বাহু দ্বারা ত্রিভুজকে দিকে, মানে ও একই ক্রমে প্রকাশ করা হলে, তিনটি বাহু দ্বারা ত্রিভুজকে দিকে, মানে ও একই ক্রমে প্রকাশ করা হলে আনসার হবে ছোট বাহু দুটির, ত্রিভুজ বাহু কয়টা? 3টা।
ছোট বাহু দুটির যোগফল বড় বাহু তিনটি বাহু দ্বারা ত্রিভুজকে দিকে মানে ও একই ক্রমে প্রকাশ করা হলে আনসার হবে ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটা থেকে কি হবে, বড় হবে। 5 নাম্বার দিয়ে লেখো পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর, পি কিউ আর তিনটা ভেক্টর। পি ভেক্টর কিউ ভেক্টর আর ভেক্টর। মনে যদি শোনো, এখানে ভেক্টর ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা হয়। খেয়াল করো, যদি ঘূর্ণনের দিক একই হয়, মনোযোগ দিয়ে শোনো, যদি ঘূর্ণনের দিক একই হয় তাহলে প্লাস, আর ঘূর্ণনের দিক যদি বিপরীত হয় তাহলে মাইনাস। তুমি যে কোনো এক জায়গা থেকে ঘূর্ণন শুরু করবা, ঘুরে আবার ওই জায়গায় আসবা, আসার পথে যেগুলা মিলবে সেগুলা প্লাস, আর যেগুলা মিলবে না সেগুলা মাইনাস। তুমি এখান থেকে যাতে আরম্ভ করলা, এদিকে গেলা, তুমি এদিকে যাবা, দিকটাও মিলছে প্লাস, এই জায়গায় আসলা, এখন তুমি যাবার উপরে, দিকটাও মিলছে উপরে প্লাস, এখন তুমি এই জায়গায় আসলা, নিচে আসবা, দিকটা মিলছে প্লাস, আর লব্ধি শূন্য। এটা এখানে তুমি যদি খেয়াল করো, এদিকে তুমি যাবা, এখান থেকে যাবা, ঘুরে আবার এই জায়গায় আসবা, এদিকে গেলা, দিকটা মিলছে প্লাস, যাবা উপরে, দিক নিচে, তাহলে বিপরীত মাইনাস, গেছো এখানে, যাবার নিচে কিন্তু দিক উপরে, বিপরীত মাইনাস। তাহলে বাচ্চারা যে কোনো এক জায়গাতে ঘূর্ণন শুরু করে আবার আবার আগের জায়গায় আসবা, ঘূর্ণন দিক যদি মিলে তাহলে প্লাস, আর ঘূর্ণন দিক যদি না মিলে তাহলে কি মাইনাস। ঠিক একই কথা এখানেও, ঘূর্ণন দিক মিললে প্লাস, না মিললে কি মাইনাস। এগুলোর ক্ষেত্রে যদি প্রশ্নের মধ্যে বাচ্চারা, এগুলোর ক্ষেত্রে যদি প্রশ্নের মধ্যে বলে লব্ধি কত, যদি প্রশ্নের মধ্যে বলে লব্ধি কত, তাহলে সরাসরি আনসার শূন্য, লব্ধি কত শূন্য। আর যদি প্রশ্ন বলে নিচের কোনটি সঠিক সমীকরণ, তাহলে তুমি প্লাস মাইনাস নিয়ে ভাববা। তাহলে কি বললাম, যদি প্রশ্ন বলে লব্ধি কত, তাহলে শূন্য। আর যদি প্রশ্ন বলে নিচের কোনটি সঠিক সমীকরণ, তাহলে তুমি প্লাস মাইনাস চিত্রটা এঁকে বা চিত্রটা দেখে দেখবা কোনটা প্লাস কোনটা মাইনাস সঠিক সমীকরণ। আর যদি বলে লব্ধি কত শূন্য, দিক মিল যেভাবে হোক লব্ধিটা কত শূন্য, লব্ধি কত শূন্য। আর যদি বলে সমীকরণ কোনটি, তাহলে প্লাস মাইনাস নিয়ে আমরা ভাববো। ছয় নাম্বার সূত্র, এখানে এ বিন্দুতে পি একটা বল, বি বিন্দুতে কিউ একটা বল, এ বিন্দুতে পি একটা বল, বি বিন্দুতে কিউ একটা বল, তাদের লব্ধিটা হয় সি বিন্দুতে। ধরলাম লব্ধিটা কোথায় হয়, সি বিন্দুতে। এখন বাচ্চারা খেয়াল করো, সূত্র কিন্তু এটা, হ্যাঁ, যদি তুমি এই পি বলটা নেও, তাহলে লেখবা লব্ধির বিপরীত পাশ, পি বলটা নিছো, এর লব্ধির বিপরীত পাশ কত, বিসি। যদি তুমি এই কিউ বলটা নিছো, লব্ধির বিপরীত পাশ এসি। আর যদি তুমি লব্ধিটাই নেও তাহলে সবটা এবি। কি বললাম, যদি আমরা এই পি বলটা নেই লব্ধির বিপরীত পাশ, যদি কিউ বলটা নেই লব্ধির বিপরীত পাশ, আর যদি লব্ধিটাই নেই তাহলে সবটুকু। এটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই।
এক্সাম্পল দিয়ে বুঝাই, আমি প্রশ্ন লেখলাম না, মূল জায়গাটা শুধু লিখতেছি, তুমি খেয়াল করো। মনে করো একজন সবজি বিক্রেতা, একজন সবজি বিক্রেতা এই যে লাঠি, সবজি বিক্রেতা লাঠির এক প্রান্তে উনি হাত দিয়ে ধরলেন, এক প্রান্তে হাত দিয়ে ধরলেন, অপর প্রান্তে উনি ডাব্লিউ ওজনের বস্তু নিলেন। এ বি লাঠি, মনে করো প্রশ্নের মধ্যে এই এ বি লাঠির দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। মনে করো প্রশ্নের মধ্যে এ বি লাঠির দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। আরো প্রশ্নে বলছে উনি যে এ বি লাঠি দৈর্ঘ্য কত 3 মিটার, লাঠির এক প্রান্তে উনি হাত দিয়ে ধরছেন, অপর প্রান্তে ডব্লিউ ওজনের বস্তু নিছেন। এই যে ডব্লিউ ওজনের বস্তু নেওয়াতে ওনার কাঁধে দিলাম এটা সি বিন্দু, ওনার কাঁধে 3 গুণ চাপ অনুভব করে। কয় গুণ? 3 গুণ। কি বললাম? লাঠির এক প্রান্তে বস্তু নিছেন, ডাব্লিউ ওজনের বস্তু নিছেন, এতে ওনার কাঁধে কয় গুণ চাপ অনুভব করে? 3 গুণ চাপ অনুভব করে। এই কাঁধের বিন্দুটা কি? সি। এখন খেয়াল করো, যদি তুমি এই ডাব্লিউ নেও, যদি তুমি এই ডাব্লিউটা নেও, লিখবা কি? লোক এই বলটা নিচ্ছ, যেহেতু এই বলটা নিচ্ছ, লোক বিপরীত পাশ এসি। যদি তুমি এই 3W নেও, তুমি লোক ধরে নিচ্ছ, তাহলে সবটুকু এবি। যখন তুমি এই বলটা নিচ্ছ, লব্ধির বিপরীত পাশ, যখন লব্ধিটা নিচ্ছ তখন সবটুকু। এখন এই যে এবি, এর লাঠির দৈর্ঘ্য কত? 3 মিটার, তাই তো? তাহলে 3 কাটা, এসি কত? 1। এসি কত? 1। আচ্ছা, আবার খেয়াল করো, এখন আমি বিসি বের করতে চাই। বিসি চিত্র দেখো তো, এই বিসি কি হবে? এবি মাইনাস এসি। বিসি কি হবে? এবি মাইনাস কত? এসি। এবির মান কত? 3, আর এসির মান কত? 1। কত হয়ে গেছে? 2। তাহলে বাচ্চারা খেয়াল করো, এই যে এসি জিনিসটা কি? এসি হলো কাঁধ হতে হাতের দূরত্ব, কাঁধ হতে হাতের দূরত্ব। আর এই বিসিটা কি? বিসি হলো কাঁধ হতে বস্তুর দূরত্ব, কাঁধ হতে বস্তু দূরত্ব। তাহলে বাচ্চারা খেয়াল করো, এই যে উনি কি করছে? এবি লাঠির এক প্রান্তে হাত দিয়ে ধরছেন, অপর প্রান্তে ডাব্লিউ ওজনের বস্তু নিছেন। লাঠির দৈর্ঘ্যটা দেওয়া আছে 3 মিটার। উনি যে ডাব্লিউ ওজনের বস্তু নিছেন, এতে ওনার কাঁধে, মনে করো প্রশ্নে বলছে 3 গুণ চাপ অনুভব করে, ডাব্লিউ আর 3 গুণ কত হবে? 3W। এখন যখন তুমি এই বলটা নিছো, তখন লব্ধির বিপরীত পাশ এসি। যখন তুমি লব্ধিটা নিছো, সবটুকু এবি। এবি সমান কত? 3। তাহলে 3 কাটা এসি কত? 1। এসি কি? কাঁধ হতে হাতের দূরত্ব। যদি প্রশ্নে বলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, এখানেই আনসার শেষ। যদি প্রশ্ন বলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, এখানেই আনসার শেষ। অনেক সময় প্রশ্ন বলে কাঁধ হতে বস্তু দূরত্ব কত, যদি বলে কাঁধ হতে বস্তু দূরত্ব, তখন এটা করতে হবে। যদি প্রশ্ন বলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, তাহলে এখানেই শেষ। আর যদি কাঁধ হতে বস্তু দূরত্ব কত, এতটুকু করার পরে এই বিয়োগটা করতে হবে। অনেক সময় প্রশ্ন বলে কাঁধ হতে হাতের দূরত্ব কত, এখানেই শেষ। অনেক সময় প্রশ্ন বলে কাঁধ হতে বস্তুর দূরত্ব কত, এটা করতে হয়। তাহলে বাচ্চা, এই যে আমি হোয়াইট বোর্ডে লিখছি, তোমাকে আজকে ম্যাথ শিটটা দেওয়া হয়েছে। ম্যাথ শিটের রিটেন পার্টের 21 নম্বর অঙ্ক এটা। তোমাকে যে ম্যাথ শিট দেওয়া হয়েছে, ম্যাথ শিটের রিটেন পার্টের 21 নম্বর অঙ্ক এটা। তুমি দিকে করতে চাই এটা এমসিকিউ এর জন্য।
তাহলে হাতের দূরত্ব সমান হলো লাঠির দৈর্ঘ্য বাই n গুণ। লাঠির দৈর্ঘ্য বাই n গুণ। তুমি খেয়াল করে দাও তো, এই প্রশ্নটার মধ্যে লাঠির দৈর্ঘ্য কত? 3 মিটার। কাঁধে কত গুণ? 3 গুণ। কাঁধে কত গুণ চাপানো করে? 3 গুণ। n গুণ মানে n গুণ মানে এখানে কয় বলছো? 3 গুণ, তার মানে 3 1। তো হাতের দূরত্ব, এই যে হাতের দূরত্ব 1 হয়েছিল। আর বস্তুর দূরত্ব লাঠির দৈর্ঘ্য মাইনাস হাতের দূরত্ব। লাঠির দৈর্ঘ্য মাইনাস হাতের দূরত্ব। লাঠির দৈর্ঘ্য দেয়া আছে কত? 3 মিটার। হাতের দূরত্ব কত পাইছো? 1। অনেক সময় হাতের দূরত্ব চায়, তাহলে এই প্রথম লাইনই শেষ। আর যদি বস্তু দূরত্ব চায়, তাহলে এই মানটা বের করে পরে বিয়োগ করতে হবে। এটা হলো তোমার রিটেন পার্টের 21 নম্বর প্রশ্নটা শীটের মধ্যে পড়তে পারবে। রিটেন পার্টের 21 নম্বর প্রশ্নটা সবাই শীটের মধ্যে পড়তে পারো। বাচ্চারা, এতক্ষণ আমরা সূত্র লিখলাম, এখন আমরা অঙ্ক করব। সবাই রিটেন পার্টটুকু বের করো। রিটেন পার্ট 1 নাম্বার। দেখো প্রশ্ন মনোযোগ পড়ো। ঢাকা ভার্সিটির এমসিকিউ এর খুব প্রিয় প্রশ্ন এটা, 1 নাম্বারটা। ঢাকা ভার্সিটি এমসিকিউ এর খুব প্রিয় প্রশ্ন। বাচ্চারা প্রশ্নের মধ্যে দেখো দ্বিগুণ লেখা আছে, দ্বিগুণ। দ্বিগুণ দ্বিগুণ লেখা থাকলে আলফা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। দ্বিগুণ 1 নাম্বার প্রশ্নটা পড়ো। এরপরে ঢাকা ভার্সিটিতে কমপক্ষে 3 বার আসছে খুবই এটা এমসিকিউতে। তো প্রশ্ন দ্বিগুণ লেখা আছে, দ্বিগুণ লেখা থাকলে তুমি আলফা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। 2 নাম্বার প্রশ্ন পড়ো। একই একই প্রশ্ন। দ্বিগুণ দ্বিগুণ লেখা থাকলে আলফা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। 3 নাম্বার প্রশ্ন পড়ো। 3 নাম্বার প্রশ্ন দেখো, আলফার মান 120 ডিগ্রি দেওয়া আছে। প্রশ্ন বলছে বড় বলটি 10 নিউটন, তাহলে ছোট বলটি কত? আলফা যেহেতু 120 ডিগ্রি, একটি বল অপরটির কি হবে? দ্বিগুণ। একটি বল অপরটির কি হবে? দ্বিগুণ। যেহেতু বড় বলটি 10, তখন ছোট বলটি কত হবে? 5। একটি অপরটির দ্বিগুণ। একটি অপরটির দ্বিগুণ হলে আলফা কত ডিগ্রি? 120 ডিগ্রি। একটি অপরটির দ্বিগুণ হলে আলফা কত ডিগ্রি? 120 ডিগ্রি। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন পড়ো। বলছে দুটি সমমানের ভেক্টর, তার মানে পি আর কিউ কি সমান। প্রশ্ন বলছে দুটি সমমানের ভেক্টর, তার মানে পি আর কিউ কি সমান। আর তারপরে বলছে যে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। মানে লব্ধির মানটা তাদের যে কোনো একটির কি সমান, অর্থাৎ পি কিউ আর তিনটাই কি সমান। যদি পি কিউ আর তিনটাই যদি সমান হয়, তাহলে আলফা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। যদি পি কিউ আর তিনটাই সমান হয়, আলফা কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি। 5 নাম্বার প্রশ্ন পড়ো। 5 নাম্বার 5 নম্বর প্রশ্ন পড়ো। দেখো প্রশ্নে বলছে যে পি এবং কিউ রুট এককের দুটি সমান বল। দুটি সমান বল মানে পি এবং কিউ এর মান সমান এবং মান √3। আলফা দেয়া আছে 120 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে আর এর মান কত? দেখো তো, পি কিউ সমান আলফা 180, তার মানে কি পি কিউ আর তিনটাই কত হবে? সমান হবে না? তুমি কি জানো? পি কিউ আর তিনটাই যদি সমান হয়, পি কিউ আর তিনটাই যদি সমান হয়, আলফা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। পি কিউ আর তিনটা যদি সমান হয়, আলফা কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি।
তার মানে পি কিউ সমান আলফা 120, তার মানে কি পি কিউ আর তিনটে সমান হবে, তার মানে আর এর মান কত হবে √3। আর তোমার যদি এই কথা খেয়াল না থাকে তুমি এই সূত্রতে বের করবা, পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। পি এর মানও দেওয়া আছে, কিউ এর মানও দেওয়া আছে, আলফা মানও দেওয়া আছে, আর এর মানটা বের করবা। আর তোমার যদি খেয়াল থাকে যে এখানে আলফা 120 এবং পি কিউ সমান, তো আলফা 120 কখন হবে, যে পি কিউ আর তিনটাই সমান হয়, তাহলে পি কিউ এর মান যা হবে আর এর মান তাই। যদি পি কিউ এর মান √3, আর এর মান কত হবে √3। এভাবে করতে পারো, আবার এভাবে ক্যালকুলেশন করেও করতে পারো। 6 নাম্বার প্রশ্ন, যদি তুমি 6 নাম্বার প্রশ্ন দেখো, মনোযোগ পড়ো। পি আর 2p দুটা বল, পি এবং 2p দুটা বল। প্রশ্ন বলছে যে এই প্রথম বলটাকে দ্বিগুণ করো। আমরা এই প্রথম বলটাকে দ্বিগুণ করলাম। আরো বলছে দ্বিতীয়টির মান 8 বৃদ্ধি করো। প্রশ্ন ভালো করে পড়ো। দুইটা বল দেয়া ছিল, একটা পি আর একটা 2p। প্রশ্ন বলছে প্রথমটাকে দ্বিগুণ করো, করলাম দ্বিগুণ। প্রশ্ন আরো বলছে দ্বিতীয়টি কত 2p, দ্বিতীয়টির মান 8 বৃদ্ধি করো, করলাম 8 বৃদ্ধি। প্রশ্ন বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। বাচ্চারা লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত হলো বল দ্বয়ের অনুপাত কি হবে সমান। প্রথম বল কি ছিল, প্রথম বল ছিল পি আর 2p, তাদের অনুপাত। পরে বল কি হয়েছে 2p আর কত 2p প্লাস 8, 2p আর 2p প্লাস 8, তাই তো। লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত হলো বল দ্বয়ের অনুপাত কি হবে সমান। তুমি আজকে ক্লাসের 2 নাম্বার যে সূত্র লেখছো লব্ধির দিক, 2 নাম্বার সূত্রের 3 নাম্বার দেখো লেখা আছে। আজকে ক্লাস খাতার মধ্যে দেখো লব্ধির দিকে যে সূত্র লেখছো এখানে 3 নাম্বার আমি লিখে দিছি যে লব্ধির দিক অপরিবর্তিত থাকার শর্ত হলো বল দ্বয়ের অনুপাত কি হবে সমান। প্রথম যে বলগুলো ছিল তাদের অনুপাত এবং পরে যে বলগুলো হয়েছে তাদের অনুপাত, বল দ্বয়ের অনুপাত কি হবে সমান। কত হয় 4p, 2p, p সমান কত 4। প্রশ্নে p এর মানটাই বের করতে বলছে। বাচ্চারা 7 নম্বর কোশ্চেনটা তুমি যদি পড়ো, দেখো p এর মান দেয়া আছে 3, q এর মান দেয়া আছে 5, বলছে বল পরস্পর লম্ব দিকে ক্রিয়া করে, তার লব্ধির মান কত। বাচ্চারা তুমি সূত্র কি জানো যে r স্কয়ার সমান কত p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। প্রশ্ন বলছে লম্ব দিকে ক্রিয়া করে, তার মানে আলফার মান কত ডিগ্রি 90 ডিগ্রি। লম্ব দিকে ক্রিয়া করে আলফার মান 90 ডিগ্রি। যেহেতু আলফার মান 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান কত 0। এতটুকু লেখার প্রয়োজন নাই। তাহলে প্রশ্নের মধ্যে তোমার পি এর মান দেয়া আছে কত 3, কিউ এর মান কত দেয়া আছে 5, √34। এই তোমার 7 নাম্বার অঙ্ক। প্রশ্নের মধ্যে পি এর মান দেয়া আছে, কিউ এর মান দেয়া আছে এবং বল দ্বয়ের মধ্যবর্তী কোণ দেয়া আছে কত 90 ডিগ্রি। বাচ্চারা 8 নাম্বার কোশ্চেনটা পড়ো। দেখো তো 8 নাম্বার একই কোশ্চেন। এখানে একটা বলের মান দেয়া আছে 3p, আরেকটা বলের মান দেয়া আছে 5p। একটা বলের মান আছে 3p, আরেকটা বলের মান দেয়া আছে 5p। 34p স্কয়ার √34p। 7, 8 একই অঙ্ক। বাচ্চারা এখন তোমরা 9 নাম্বার কোশ্চেনটা পড়বা। 9 নাম্বার, বাচ্চারা তোমাদের এই 6 নাম্বার অঙ্কটা রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 6 নাম্বার রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক।
এই 1 নাম্বারটাও রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। আমি তো এমসিকিউ এর মতো দ্বিগুণ হলে 120 ডিগ্রি বলে ফেলছি, তাই না? এমসিকিউ হলে তো এইভাবেই দেখাবা, কিন্তু এই অঙ্কটা রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা একটু বুঝাই দিচ্ছি, সবাই 1 নাম্বার প্রশ্নটা আবার একটু পড়ো। তাহলে 1 নাম্বার এবং 6 নাম্বার রিটেন পার্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, শুনতে পাইছো? 1 নাম্বার অঙ্কটা দেখো, এই 1 নাম্বার অঙ্কটা আবার আবার বুঝাই দিচ্ছি। এমসিকিউ হলে দ্বিগুণ হলে 120 ডিগ্রি দেখায় ফেলবা, সহজ কথা, কিন্তু এই অঙ্কটা রিটেন পার্টও আসতে পারে। সবাই প্রশ্ন একটু পড়ো। আমরা জানি আর স্কোয়ার সমান কত? পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আর স্কোয়ার সমান কত হয় এখানে? 9p স্কোয়ার 4p স্কোয়ার 12p স্কোয়ার কজ আলফা। আর স্কোয়ার সমান কত হয়? 13p স্কোয়ার 12p স্কোয়ার কজ আলফা, তাই তো? এটা কি 1 নং সমীকরণ দিলাম। প্রশ্ন মতে প্রশ্ন বলছে প্রথম বলটাকে দ্বিগুণ করা হলে লব্ধি কি হয়? দ্বিগুণ হয়। প্রশ্ন মতে প্রথম বলটিকে দ্বিগুণ করা হলে লব্ধিও দ্বিগুণ হয়। তাহলে লব্ধি দ্বিগুণ হয়েছে, তাহলে আগে ছিল আর, এখন কত হবে? 2r। প্রথম বলটা দ্বিগুণ, আগে ছিল 3p, কত হবে? 6p। দ্বিতীয় বলটা তো আগের মতোই 2p q cos আলফা। তাহলে এখানে কত হচ্ছে? 4r স্কোয়ার 36p স্কোয়ার 4p স্কোয়ার 24p স্কোয়ার cos আলফা। যদি আমি 4 দিয়ে ভাগ দেই, কত হচ্ছে এখানে? r স্কোয়ার 9p স্কোয়ার p স্কোয়ার 6p স্কোয়ার cos আলফা। তার মানে r স্কোয়ার সমান কি হলো তোমার এখানে? 10p স্কোয়ার 6p স্কোয়ার cos আলফা। 1 বিয়োগ 2 হতে 1 থেকে তুমি 2 বিয়োগ দাও, r স্কোয়ার কাটা, কত হচ্ছে? 0। 3p স্কোয়ার 6p স্কোয়ার cos আলফা, তাই তো? তাহলে তোমার 6p স্কোয়ার cos আলফা সমান 3p স্কোয়ার। তাহলে তোমার আলফা সমান কি হচ্ছে? cos ইনভার্স মাইনাস হাফ আলফা 120 ডিগ্রি। তাহলে বাচ্চারা এই অঙ্কটা তোমার রিটেন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 6 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যদি অঙ্কটা এমসিকিউ আসে, তুমি কত দেখাবা? 120, একটা অপরটার দ্বিগুণ। আর লিখিত পরীক্ষা আসে, এভাবে করবে। তাহলে আমাদের 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক শেষ হয়ে গেল। সবাই 9 নাম্বার প্রশ্নটা পড়ো। সবাই 9 নাম্বার প্রশ্নটা পড়ো। 9 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, প্রশ্নটা ভালো করে খেয়াল করো। দেখো, প্রশ্নে বলছে পি একটা বল, 12 নিউটন আর একটা বল, লব্ধি 3√7, যেটা এই পি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। পি একটা বল, 12 নিউটন একটা বল। প্রশ্নে বলছে লব্ধিটা এই পি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে। আমি এই সামান্তরিকটা অঙ্কন করলাম।
ঠিক আছে, তাহলে খেয়াল করে দাও তো, যদি সামান্তরিক অঙ্ক করছো, এইটা যদি 12 হয়, এটাও কত হবে 12। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজ থেকে তুমি কি বলতে পারো, অতিভুজ স্কয়ার সমান কত, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে তুমি পি এর মানটা বের করবা, যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ করলে পি এর মানটা আসবে না, প্রশ্নে এই পি এর মানটাই চাইছে। এটাও রিটার্ন পার্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন আমরা 10 নম্বর অঙ্কে যাব। 10, যদি তুমি 10 নম্বর অঙ্কে যাও, প্রশ্নে বলছে যে দুইটা সমান বল, দুইটা কি সমান বল, আলফার মান দেয়া আছে 90 ডিগ্রি। প্রশ্ন বলছে 9 নিউটন বল দ্বারা ভারসাম্যে আসে, এই ভারসাম্য মানেই লব্ধি, 9 নিউটন বল দ্বারা ভারসাম্যে আসে, এই পি এবং কিউ এর মান তোমাকে বের করতে বলছে। বাচ্চা তুমি জানো যে আর স্কয়ার সমান কত, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আলফা কত ডিগ্রি, 60 ডিগ্রি। যেহেতু পি আর কিউ সমান, তাই আমরা কিউ এর জায়গায় কি লিখতে পারি, পি। এখন এই আর এর মান দেয়া আছে, এই আর এর মান দেয়া আছে 9, পি স্কয়ার 2p স্কয়ার, আলফার মান কত 60, 81, 2p স্কয়ার cos 60 ডিগ্রি মান কত হাফ, 81, 3p স্কয়ার। পি সমান কত হয়, √27, তার মানে 3√। বাচ্চারা 11 নম্বর অঙ্কটা, এটা পৃথিবীর অন্যতম সহজ একটা অঙ্ক। পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos আলফা। প্রশ্নের মধ্যে আমি এখানে রুট না দিই, এখানে আর স্কয়ারে দিই। প্রশ্নের মধ্যে আর এর মান, পি এর মান, কিউ এর মান দেয়া আছে। দেখো পি এর মান দেয়া আছে 2, কিউ এর মান দেয়া আছে 3, লব্ধির মান আছে 4, বলছে আলফার মান কত। আশা করি তুমি এটা পারবা। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক, লব্ধির বৃহত্তম মান দেয়া আছে 17, লব্ধির মান দেয়া আছে 13। বলছে লব্ধির সর্বনিম্ন মান কত। লব্ধির সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের মধ্যে সম্পর্ক কি, 2r স্কয়ার সমান আর ম্যাক্সিমাম স্কয়ার প্লাস আর মিনিমাম স্কয়ার। আশা করি তুমি এখান থেকে আর মিনিমামের মান বের করতে পারবা। আর এর মান দেয়া আছে 13 আর ম্যাক্সিমামের মান দেয়া আছে 17। সবাই 13 নম্বর কোশ্চেনটা যদি পড়ো, 13 নম্বর প্রশ্ন বলছে বিপরীত দিক। বিপরীত দিক, বিপরীত দিক হলে লব্ধির মান কি হয়, সর্বনিম্ন। তখন পি অন্তরফল কিউ, বড়টা বিয়োগ ছোটটা, বড়টা বিয়োগ ছোট। অন্তরফল মানে কি, বড়টা বিয়োগ ছোটটা। তাহলে আমাদের 1 থেকে 13 পর্যন্ত শেষ হয়ে গেল। 14 নম্বর অঙ্কটা আমি একটু পরে করাবো, আগে 15 নম্বরটা করাবো। সবাই 15 নম্বর প্রশ্নটা পড়ো। সবাই 15 নম্বর প্রশ্নটা পড়ো। বাচ্চারা 15 নম্বর প্রশ্ন দেখো, 2, 4, 6, তাই তো? ধরলাম লব্ধি আর এই প্রতিটা বল 120 ডিগ্রি কোণে আছে, প্রতিটা বল 120 ডিগ্রি কোণে আছে। প্রশ্নে লব্ধির মান বের করতে বলছে। এটা তো বললাম ও এক্স, ও ওয়াই, ও জেড।
তোমাকে মান বের করতে বলছে কার? লব্ধির মান। OX বরাবর লম্বাংশ নিয়ে, OX বরাবর লম্বাংশটা তোমার কি হচ্ছে? OX বরাবর লম্বাংশটা কথা হচ্ছে, খেয়াল করো এখানে যখন OX অনুভূমিক, OX-টা কি অনুভূমিক, যখন অনুভূমিক বাচ্চারা যখন অনুভূমিক তখন প্রত্যেকটা বল ভূমির সাথে যত কোণ উৎপন্ন করবে সেটা কজ অনুপাত, প্রত্যেকটা বল। যেমন এই যে 2, এই 2টা OX এর সাথে ভূমির সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি। 2 OX এর সাথে কত কোণে আছে? 0। 4 এই ভূমির সাথে কত কোণে আছে? 120। এই যে 6 ভূমির সাথে কত কোণে আছে? 120 120 240, তাই তো? তাহলে cos 0 ডিগ্রির মান 1, cos 120 ডিগ্রির মান -1/2, cos 240 ডিগ্রির মানও -1/2। তাহলে এখানে কত হয়? -3। 1 নং সমীকরণ দিলাম। তাহলে আমরা OX বরাবর লম্বাংশ নিলাম, তাই তো? এখন আমরা ঠিক OX বরাবর উলম্ব পাংশ নিই। মানে একবার কি লম্বাংশ আবার কি উলম্বাংশ। এখন তুমি খেয়াল করে দেখো, যখন অনুভূমিক, তুমি তো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে জানো যে অনুভূমিক দিয়ে কি হয় কস, লম্ব দিয়ে কি হয় সাইন। আর এটা আমরা ভেক্টর বিভাজন বিষয় না, বিষয় হলো তোমার বলবিদ্যা অষ্টম অধ্যায়ে লম্বাংশ উপপাদ্য আছে। এই লম্বাংশ উপপাদ্য থেকে যখন অনুভূমিক তখন নিই কস, আর যখন লম্ব দিকে সেটা তখন নিই আমরা সাইন। কিন্তু প্রতিটা বল ভূমির সাথে যে কোনো উৎপন্ন করে ওইটি আমরা লিখি। তাহলে এই 2টা ভূমির সাথে মানে OX এর সাথে কত কোণে আছে? 0 ডিগ্রি, তখন হবে সাইন। 4 ভূমির সাথে কত কোণে আছে? 120। এবং 6 কত কোণে আছে? OX এর সাথে কত কোণে আছে? 240। তার মানে প্রত্যেকটা বল একবার কজ অনুপাতে আর একবার কি সাইন অনুপাতে। কজ 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 120 ডিগ্রির মান √3/2, √3/2। আর সাইন 240 ডিগ্রি মান -√3/2। এখানে কত হয়? 2√3 -3√3, তার মানে -√3। 1 বর্গ প্লাস 2 বর্গ হতে কত হচ্ছে? এখানে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা, 9 + 3। তাহলে তো এখানে কত হচ্ছে? যদি r স্কয়ার কমন নেও, cos স্কয়ার প্লাস sin স্কয়ার 12। r স্কয়ার সমান কত? 12। তার মানে r সমান কত? √12 2√3, 2√3। এটাই তোমার আনসার। তো OX বরাবর তুমি অনুভূমিক বরাবর লম্বাংশ নিচ্ছ, এটা কি উল্লম্ব বরাবর লম্বাংশ নিচ্ছ। এটাও তোমার লিখিত পরীক্ষার জন্য এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। যদি এই অঙ্কটা MCQ আসতো তাহলে কিন্তু তুমি অন্যভাবে করতা। যদি এই অঙ্কটা MCQ আসতো তাহলে ধরো একটা মান হচ্ছে 2, আরেকটা মান 4, আরেকটা মান কত? 6। একটা মান 2, আরেকটা মান কি 4, আরেকটা মান কত? 6। 15 নম্বর অঙ্কটা যদি MCQ আসতো, হ্যাঁ 2 4 6। বাচ্চারা খেয়াল করে দাও তো, এই দুইটার ডিফারেন্স কত? 2। আবার এই দুইটার ডিফারেন্স কত? 2। তার মানে সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে লব্ধির সূত্র হলো √, বাহুর সংখ্যা ইন্টু
সমান্তর ধারার অন্তর, √ বাহুর সংখ্যা ইন্টু সমান্তর ধারার অন্তর। তাহলে এখানে বাহু কয়টা? 1 2 3। সমান্তর ধারার অন্তর, সমান্তর ধারার অন্তর কত? 2 তার মানে যদি রিটেন পার্টে আসে তুমি এভাবে করতেছো, আর যদি এমসিকিউ পার্টে আসে এভাবে করতেছো। ঠিক 14 নাম্বারটা সেম। 3p 5p 7p মানগুলো আমি সিরিয়ালি লিখলাম। হ্যাঁ, প্রশ্ন 14 নাম্বার শিটের মধ্যে 14 নাম্বার প্রশ্নটা পড়ো, মানগুলো আমি সিরিয়ালি লিখলাম। দেখো তো এই দুইটার ডিফারেন্স কত? 2p। আবার এই দুইটার ডিফারেন্স কত? 2p। যেহেতু সাধারণ অন্তর সমান সমান্তর ধারা, আর সমান্তর ধারা ক্ষেত্রে তুমি লব দিয়ে কেমনে বের করো? √ বাহুর সংখ্যা 1টা 2টা 3টা ইন্টু সমান্তর ধারার অন্তর, সমান্তর ধারার অন্তর কত? 2p। আনসার কত? 2√3। রিটেন পার্টে আসলে এভাবে করবা, এমসিকিউ পার্টে আসলে এভাবে করবা। আশা করি তুমি 14 এবং 15 দুটাও বুঝতে পারছো। এখন আমরা 16 নাম্বার অঙ্কে যাব। 16 নাম্বার অঙ্ক, প্রশ্ন বড়। নিম্নের কোন বলত্রয় ত্রিভুজের বাহু দ্বারা দিকে মানে একই ক্রমে? নিম্নের কোন বলত্রয় মানে কি? এটা এমসিকিউ এর জন্য তোমার পরীক্ষায় এ বি সি অপশন থাকবে। মনে করো এরকম 3 2 5 5 10 16 3 4 8 এবং ডি নাম্বার 3 4 5 এরকম এবিসির অপশন থাকবে। 16 নাম্বার কোয়েশ্চনটা সবাই প্রশ্নটা সবাই পড়ো, শিটের মধ্যে প্রশ্নটা পড়ো, শিটের মধ্যে প্রশ্নটা পড়ো। দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্ন পড়ছো সবাই? আমরা সূত্রের মধ্যে আজকে ক্লাসে প্রথমে সূত্রগুলো লিখছিলাম। সূত্রের মধ্যে লিখছিলাম 3টি বাহু দ্বারা ত্রিভুজকে দিকে মানে একই ক্রমে প্রকাশ করলে আনসার কি হবে? আনসার তুমি কেমনে বের করবা? আনসার বের করবা হলো ছোট বাহু দুটির যোগফল কি হবে? বড় বাহু। ছোট বাহু দুটির যোগফল কি হবে? বড় বাহু। তাহলে এই দুটো যোগ করে দাও তো, এই তিনটার মধ্যে এই দুটো ছোট যোগ করে দাও তো, বড় থাকে কিন্তু বড় না, আনসার না। এই দুটো যোগ করে দেখো, বড় থাকে কিন্তু বড় না। এই দুটো যোগ করে দেখো, বড় না। কিন্তু এই দুটো যোগ করে দেখো, বড় মানটা দেখে কি? বড়। আনসার মানে অপশন দেখে তোমার দেখাইতে হবে আনসার। তার মানে 3টি বাহু দ্বারা ত্রিভুজকে দিকে মানে ও একই ক্রমে প্রকাশ করলে আনসার কি হবে? বা 3টি বাহু যদি সাম্য অবস্থায় থাকে, 3টি বাহু যদি সাম্য অবস্থায় থাকে আনসার কি হবে? তুমি কিভাবে বের করবা? ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটা থেকে কি হবে? বড় হবে। সবাই 17 নাম্বার প্রশ্নটা বলুন। 17 নাম্বার প্রশ্ন যদি পড়ো, বলছে সমমানের দুটা বল, তার মানে পি আর কিউ সমান। আরো বলছে লব্ধির বর্গ এই বল দুইটার গুণফলের 3 গুণ। আলফা কত? প্রশ্নের মধ্যে যদি পড়ো, বলছে সমমানের দুটা বল, তার মানে পি আর কিউ কি সমান। আরো বলছে লব্ধির বর্গ এই বল দুইটার গুণফলের 3 গুণ। যেহেতু পি আর কিউ সমান, আমরা কিউ এর জায়গায় পি লিখতে পারি, কত? 3p²। আলফা মানটা বের করতে বলছে। আমরা জানি আর স্কয়ার সমান কত? পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos আলফা। এই যে আর স্কয়ার সমান কত? 3p²। পি আর কিউ সমান, আমরা কিউ এর জায়গায় কি লিখতে পারি? পি। কিউ এর জায়গায় কি লিখতে পারি? পি। যদি p² দিয়ে ভাগ দিয়ে দেই 2 cos আলফা, cos আলফা কত হয়ে গেছে? হাফ। আলফা কত হয়ে গেছে? 60 ডিগ্রি। এই অঙ্কটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, রিটেন পার্টের জন্য ইম্পর্টেন্ট। যদি তুমি 18 নাম্বার প্রশ্নটা পড়ো,
প্রশ্ন বলছে লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক নির্ণয় করো। একটা 5 নিউটন বল দেয়া আছে আর একটা 12 নিউটন বল দেয়া আছে। প্রশ্ন বলছে লব্ধিটা প্রথম বলটির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে। প্রথম বলটা কত 5, তাহলে লব্ধি যার সাথে উৎপন্ন করবে তার সাপেক্ষে লব্ধি 5 এর সাথে উৎপন্ন করছে, 5 কি হবে নিচে, 12 এর সাথে কি হবে সাইন, আলফার মানটা দেয়া আছে, 12 এর সাথে কি হবে কস, আলফার মানটা প্রশ্নে দেয়া আছে। লব্ধির দিকের সূত্র, লব্ধি যদি পি এর সাথে কোণ উৎপন্ন করে সেটা হয় পি এর সাপেক্ষে, তখন পি হয় নিচে। লব্ধি যদি কিউ এর সাথে কোণ উৎপন্ন করে তাহলে কিউ এর সাপেক্ষে কিউ হয় নিচে। এরকম বলছে লব্ধি প্রথমটির সাথে কোণ উৎপন্ন করছে আর প্রথমটি কত 5, তাহলে 5 এর সাপেক্ষে, যেহেতু 5 এর সাপেক্ষে 5 হবে নিচে। 12 এর সাথে কি হবে সাইন, 12 এর সাথে কি হবে কস, আলফার মানটা প্রশ্নে দেয়া আছে। 19 নাম্বার প্রশ্ন তুমি যদি পড়ো, প্রশ্নে বলছে এবিসি একটি ত্রিভুজ, যার বিসি বরাবর পি, বিসি তাহলে বি থেকে সি, পরে বলছে সি এ মানে কি সি থেকে এ, পরে বলছে এ বি মানে কি এ থেকে বি, তাহলে বিসি বি থেকে সি, সি এ সি থেকে এ বি এ থেকে বি। এখানে তুমি কি দেখতে পেতেছো, এদিকে যাবা মানে এখান থেকে ঘূর্ণন শুরু করে আবার এই জায়গায় আসবা, তাহলে ঘূর্ণন দিক মিলছে, তাহলে প্লাস, এই দিকটাও মিলছে প্লাস, এই দিকটাও মিলছে প্লাস, এটাই তোমার আনসার। যদি প্রশ্নে বলতো লব্ধি কত, তাহলে আমরা এইসব কিছু করতাম না, সরাসরি শূন্য দাগাইতাম। যেহেতু প্রশ্ন বলছে নিচের কোনটি সঠিক সমীকরণ, এই কারণে আমরা প্রশ্নটা বুঝে চিত্রটা আঁকছি, তারপর যেগুলা ঘূর্ণন দিক মিলছে প্লাস, না মিললে মাইনাস। দেখলাম এখানে ঘূর্ণন দিক সবগুলাই মিলছে, তাই সবগুলাই প্লাস। 20 নম্বর তুমি পারো, 20 নম্বর প্রশ্নটা তুমি পারো, তোমাকে এটা আমি বাড়ির কাজ দিলাম। 21 নম্বর অঙ্ক আমরা সূত্র লেখার সময় বুঝাই ফেলছিলাম। আজকে ক্লাসে যখন সূত্রটা লিখছিলাম তখনই তোমাকে আমি এটা বুঝাই ফেলছিলাম। 22 নম্বর অঙ্ক, 22 নম্বরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। 22 নম্বরটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। বাইশ নম্বর প্রশ্ন পড়ো, 2, 3, 5। প্রশ্ন বলছে ছোট দুইটির মধ্যবর্তী কোণ কত, ছোট দুইটির মধ্যবর্তী কোণ, তার মানে এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তার বাচ্চা মানে আলফাটা কার মধ্যবর্তী কোণ, পি আর কিউ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তার মানে এটা কি হবে পি, এটা কি হবে কিউ, যারা বাকি আছে সেটা কি হবে আর। আর স্কয়ার সমান তুমি কি জানো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2p কিউ কজ আলফা। এই আর এর মান কত 5, পি এর মান 2, কিউ এর মান 3, পি এর মান 2, কিউ এর মান 3। এখানে তুমি আলফার মানটা বের করবে। অনেকেই বুঝতে পারো না বাচ্চারা, মনে করো এই অঙ্কটাই প্রশ্ন যদি বলতো বড় দুইটার মধ্যবর্তী কোণ, এর মধ্যে বড় কোণটা এই দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে আলফা কার মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, যেটা বাকি আছে সেটা কি হবে আর। মনে করো আমি এরকম বললাম যে এস টি ও ইউ এর মান যথাক্রমে 1, 1 ও √2। আর আমি বললাম টি ও ইউ এর মধ্যবর্তী কোণ, টি ও ইউ এর মধ্যবর্তী কোণ, টি এবং ইউ এর মধ্যবর্তী কোণ, তো এটা কি হইতো পি এর মান, এটা কি হইতো কিউ এর মান, আর যেটা বাকি আছে সেটা কেমন হইতো আর এর মান। যাদের মধ্যবর্তী কোণ একটা হলো পি একটা কিউ, যেটা বাকি আছে সেটা কি হবে আর। তাহলে আমাদের স্থিতিবিদ্যার এমসিকিউ পার্ট শেষ হয়ে গেল। বাচ্চারা আমরা 11 ক্লাসের মাধ্যমে
এই 10 ক্লাসে আমরা সৃজনশীল পার্টটুকু শেষ করছি, এক ক্লাসে আমরা এমসিকিউ পার্ট শেষ করলাম। স্থিতিবিদ্যা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা বাসায় চমৎকার করে গুছাও। স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা তুমি চমৎকার করে গুছাও, এক সেট প্রশ্ন কমন পড়বে। আমি এই তোমার সৃজনশীল পার্টে 50টা অঙ্ক করাইছি 10 ক্লাসে, এবং তোমাদের বলছি যে তোমাদের টেক্সট বুকের উদাহরণের যে অঙ্কগুলো বোর্ড পরীক্ষা আসছে এগুলো বাসায় দেখবা, এই 50টা অঙ্ক ছাড়াও, এবং এমসিকিউ পার্টটা সুন্দর করে গুছায় ফেলো। আজকের ক্লাসের মাধ্যমে স্থিতিবিদ্যা চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। বাসায় অধ্যায়টা চমৎকার করে গুছায় ফেলো। আজ এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।